আপনারা শুনছেন আধার 48। এই সোনিয়া, আখি, আজকে যাবি আমাদের স্কুলের পেছনে ওই ভাঙা বাড়িটার কাছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিয়া? তুই জানিস না সেই বাড়ির ভেতরে জিন থাকে? সেই ভাঙা বাড়িটা কত ভয়ঙ্কর এই গ্রামের সকলে জানে। সেখানে গেলে আমাদের ক্ষতি হবে। আরে কিছু হবে না, চল না যাই। না না বাবা, আমরা তো যাব না। তুই গেলে যা, আমাদের বাড়িতে ফিরতে হবে, অনেক সময় হয়ে গেছে। আরে চল না, এখন তো দুপুর, এখন কি হবে বল? দিনের বেলায় কোনো জিন ভূত কি আমাদের জন্য সেখানে বসে আছে নাকি? আমরা দূর থেকে এক নজর সেই বাড়িটা দেখেই চলে আসব। চল না দোস্ত, চল প্লিজ। ঠিক আছে, চল। আর তুই এই পাগলামিগুলো এবার বাদ দে, কিন্তু মনে রাখিস রিয়া, দূর থেকে দেখেই কিন্তু চলে আসব। ঠিক আছে, চল চল। আমার নাম রিয়া, আমি খুবই সাহসী একজন মেয়ে। আমি মধ্যরাতে একা একা ছাদে গিয়েও ঘোরাফেরা করেছি, কিন্তু এই জগতে যে জিন আছে এই কথাটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, মানছি, এখন অনেকেই বলবেন যে জিনেদের কথা পবিত্র কোরআনে এসেছে, তবে আমার মতে এগুলো আগে ছিল, কিন্তু এখনকার যুগে কোনো জিন, পরী এগুলো কিছুই এখনকার পৃথিবীতে আর নেই। আর এই কথাটা আমি সকলকে প্রমাণ করে দেব। তাই তো এখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে সেই ভুতুড়ে ওই ভাঙা বাড়ির কাছে যাচ্ছে, যেন আমি প্রমাণ করতে পারি সেই ভাঙা বাড়ির ভেতরেও কোনো জিন নেই। আমাদের গ্রামের মাঝ বরাবর ছোট্ট একটি জঙ্গলের মাঝে একটি ভাঙা বাড়ি আছে। বাড়িটার বয়স আনুমানিক ৩০০ বছর। অনেক আগের একটি বাড়ি, কিন্তু আমাদের এই গ্রামের সকল মুরব্বীরা বলে সেই বাড়িটার ভেতরে নাকি একটি জাদুকরী দরজা আছে, যে দরজার মাধ্যমে জিনেদের জগতে আসা যাওয়া যায়। কিন্তু আমি প্রমাণ করে দেব, কোনো জিন এই পৃথিবীতে নেই। তারা ছিল একটা সময়, কিন্তু এখনকার যুগে এই জিন পরি কিছুই হয় না। আমরা তিন বান্ধবী মিলে যখন সেই ভাঙা বাড়ির কাছে আসি, কেন জানি না আমাদের তিনজনের শরীরটাই খুব ভার হয়ে যায়। এটা দেখে সনিয়া রাখি সাথে সাথে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায় আর বলে, আমরা এখানে থাকতে পারবো না, আমরা গেলাম, তুই থাকলে থাক। কিন্তু আমি তো খুব সাহসী, তাই আমি একা একাই সেই ভাঙা বাড়ির ভেতরে চলে যাই। বাড়িটা খুবই পুরনো, এখনও যে এই বাড়িটা দাঁড়িয়ে আছে এটাই তো অনেক। আমি বাড়িটায় ঘুরতে শুরু করি। ঘুরতে ঘুরতে আমি সেই বাড়ির একেবারে শেষের কর্নারে একটি রুমের কাছে এসে দাঁড়াই। আমি সেই রুমের কাছে এসে দাঁড়িয়ে দেখি সেই রুমের দরজাটা পুরোপুরি নতুন। কিন্তু এটা কি করে সম্ভব, যে জায়গায় এই বাড়িটার বয়স ৩০০ বছর? সকল দরজা জানালা পুরনো হয়ে গেছে, সেই জায়গায় এই দরজাটা এত নতুন কি করে হতে পারে? আমি সেই দরজাটা খুলতেই যাব, তখনই সেই দরজার ওপার থেকে কেউ একজন ফিসফিসিয়ে আমাকে বলছিল, খুলো, আমি তো তোমার অপেক্ষায় আছি। আমি তোমার সাহস দেখে তোমার প্রেমে পড়ে গেছি রিয়া, তুমি দরজা খোলো, আমি তোমার জন্য তোমার অপেক্ষায় আছি। আমি এই কথাটা শুনে অনেকটাই ঘাবড়িয়ে যাই। আশেপাশে কেউ নেই, তাহলে এই কথাগুলো কে বলছে? আমি সিদ্ধান্ত নেই এখানে থাকাটা বোধহয় আমার আর ঠিক হবে না। আমি সেখান থেকে বের হয়ে আসি আর বাড়ির পথে হাঁটা দেই। কিন্তু কেউ একজন বারবার আমার পেছন থেকে বলছিল, তুমি যতই দূরে যাও আমি তোমার সাথে আসব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার পেছন কখনোই ছাড়ব না। আমি আবার বাড়িতে চলে আসি আর ঘরে বসে সেগুলোই ভাবছিলাম, কি হচ্ছিল এগুলো, এগুলো কি আমার মনের ভুল? ঠিক তখনই বাবা মা আমার ঘরে আসে। বাবা আমার কাছে এসে বলে, কি ব্যাপার, আমার লক্ষ্মী মাটা এত চুপচাপ কেন? কি হয়েছে মা? মা তখন বলে, কিছু তো একটা হয়েছে। যে জায়গায় তুমি একাই পুরো বাড়িটা মাথায় তুলে রাখো, সেখানে এখন তুমি কিছুই বলছো না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। কি হয়েছে বলো আমাদের। আমি তখন বলি, না মা, এমনিতে মনটা খারাপ, তাই চুপচাপ আছে। তোমরা চলে যাও, রাত তো হয়ে এলো, আমি পড়তে বসবো। তখন বাবা মা বলে, ঠিক আছে, কিছু লাগলে আমাদেরকে ডাকবে। বাবা মা তাদের রুমে চলে যায়। আমি
আমার পড়ার টেবিলে পড়তে বসি। রাতের ডিনার করে এসে রাত 12টা পর্যন্ত আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা শেষ করে যখন খাটের ওপর শুতে যাব, তখন আমি অনুভব করতে পারি একটি ঠান্ডা হাত আমার চুলগুলোকে এলোমেলো করছে, আর ফিসফিস করে আমার কানের কাছে কেউ একজন বারবার করে বলছে, তুমি আমাকে পাগল করে সেখান থেকে একা একা চলে এলে। আমাকে নিয়ে এলো না কেন তোমার সাথে? দেখো, আমি চলে এলাম। আমি থাকতে পারলাম না আমার জগতে তোমাকে ছাড়া। এই রিয়া, শুনছো? আর কত ঘুমাবে? আমি ঘুম থেকে ঘাবড়িয়ে ওঠে। কি হচ্ছে এগুলো? এগুলো কি আমার মনের ভুল? কালই একবার ডক্টরের কাছে যাব। হয়তোবা আমার ঘুম কম হচ্ছে। এইসব কিছুই নেই। এই পৃথিবীতে কোনো জিন পরি কিছু নেই। আর এটা আমি প্রমাণ করে দেব। পরের দিন আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য স্কুল ছুটি হওয়ার পর একটি রিক্সায় উঠে পড়ি। ডক্টর সাদ্দাম চাচা আমার বাবার খুব পরিচিত একজন ডক্টর। সেই আমাদের বাড়ির সকলের চিকিৎসা করে। খুবই ভালো মনের একজন ডক্টর। কিন্তু আমি যখন ডক্টর চাচার কাছে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল কেউ একজন অবশ্যই আমার সাথে আছে। কেউ একজন বারবার করে আমার কানের কাছে এসে বলছে, আমি আছি, আমি তোমার মনের ভুল না। তুমি ডক্টরের কাছে গেলে কিছুই হবে না রিয়া। দেখতে দেখতে রিক্সাটা ডক্টর চাচার কেবিনের সামনে এসে দাঁড়ালো। আমি চাচার সাথে দেখা করি। চাচা আমাকে বলে, তুমি ঠিকই বলেছ। হয়তোবা তোমার ইদারিং ঘুম কম হচ্ছে, এই কারণে তুমি এগুলো অনুভব করতে পারছো। ঠিক আছে, আমি কিছু ঘুমের ওষুধ তোমাকে লিখে দিচ্ছি। এগুলো ঠিকমতো খেলেই দেখবে ঘুম আবার ঠিকমতো হবে। তাহলেই তুমি এইগুলো আর অনুভব করতে পারবে না। ডক্টর চাচাকে আমার একটা কারণে খুব ভালো লাগতো। সেও আমার মতো জিন ভূত এগুলো বিশ্বাস করতো না। আমি চাচার কেবিন থেকে বের হয়ে আবার একটি রিক্সায় করে বাড়ির দিকে রওনা করি। কিন্তু আমি তখন অনুভব করতে পারি আমার রিক্সার পাশের সিটে কেউ একজন বসে আছে। সেই সিটের উপরে কেউ একজন বসে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আমি অনুভব করতে পারি সেই ঠান্ডা হাত, যেটা কিনা গতকাল রাতে আমি আমার ঘরে শোয়া অবস্থায় অনুভব করতে পেরেছিলাম। তখনই কেউ কানের কাছে এসে বলে, দেখলে তো, আমি তোমার কাছেই আছি, কিন্তু তুমি কেন মানতে চাচ্ছ না? তুমি বারবার করে মনে করছো যে আমি তোমার একটা কাল্পনিক চরিত্র, কিন্তু এমনটা তো নয়। তুমি কেন বিশ্বাস করতে চাচ্ছ না? আমি বারবার করে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, এগুলো আমার মনের ভুল, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছুই নেই। রিক্সাটা আমার বাড়ির কাছে এসে দাঁড়ালো। আমি ভাড়া মিটিয়ে আমার ঘরে চলে আসি। আমি বাবাকে কিছুই বলি না। আর ডক্টর আঙ্কেলকেও বলে দিয়েছিলাম যেন বাবা মাকে এই বিষয়ে কিছু না জানায়। আর আমার বিশ্বাস সে এ বিষয়ে কিছুই জানাবে না তাদেরকে। আমি আমার ঘরে চলে আসি। আমি দুপুরের খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। আমি যখন গভীর ঘুমিয়েছিলাম, কেউ একজন আমার চুলগুলোকে আবারও নাড়াচাড়া করতে করতে আমাকে বলে, কি ব্যাপার, তুমি তো এবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে। দেখো, আমি কিন্তু তোমার কল্পনা না, আমি আসলেই তোমার কাছে আছি। আমি তোমাকে ভালোবাসি। এই রিয়া, ওঠো, ওঠো। আমার ঘুমটা ভেঙে যায়। আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। এত পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম, কিন্তু ঘুমটা মাত্র 2 ঘন্টার ভেতরেই কেটে গেল। এটা তো কোনোভাবেই সম্ভব না। এই ঘুমের ওষুধের রিয়াকশন কাটতে কাটতে কমসে কম 5 ঘন্টা তো লাগবেই। কিন্তু সে জায়গায় মাত্র 2 ঘন্টার ভেতরে আমার ঘুম কি করে ভাঙতে পারে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। এখন যেহেতু বিকেলবেলা, আমি সেই ভাঙা বাড়িতে আবার যাব। আমি আসলে দেখতে চাচ্ছিলাম এটা শেষ কোথায়। আমি আমার মনকে বোঝাতে চাচ্ছিলাম যে এগুলো কিছুই নেই, এগুলো সব কিছু আমার মনের ভুল। আমি আমার বাড়ি থেকে বের হয়ে পড়ি। লুকিয়ে লুকিয়ে সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করি। যদি গ্রামের কেউ আমাকে দেখে ফেলে, তাহলে গ্রামবাসীরা আমাকে এই সন্ধ্যাবেলায় সেখানে কোনোভাবেই যেতে দেবে না, সেখান থেকে নিয়ে আসবে। এই কারণে আমি লুকিয়ে লুকিয়ে সেখানে যাই। আমি ভাঙা বাড়ির ভিতরে ঢুকে পড়ি আর সোজা সেই দরজাটার কাছে গিয়ে দাঁড়াই। এবার আমি কোনো দেরি না করে সেই দরজাটা খুলে ফেলি আর সেই ঘরের ভেতর প্রবেশ করি। আমি জানতাম এই জগতে জিনপরি নেই। আমি এটা প্রমাণ করে দেব পুরো গ্রামবাসীদের। কিন্তু আমি যখন সেই ঘরের ভেতর প্রবেশ করি, আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই আমি এখন দাঁড়িয়ে আছি
একটা সবুজ মাঠের ওপরে, চারিপাশে সবুজ গাছপালা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো ভাঙা বাড়ির ভেতরে ছিলাম। তখনই আমার নজরে পড়ে ঠিক আমার সামনে বেশ কিছু মহিষ চলাফেরা করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর সেই মহিষগুলোর ভেতরে একটি মহিষের উপরে একটি পুরুষ বসে আছে। পুরুষটি একটি লুঙ্গি পরে, আর তার মাথায় একটা গামছা বাঁধা। কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু তার পিঠটাই আমি দেখতে পাচ্ছিলাম। সেই পুরুষটি তখন বাঁশি বাজাতে শুরু করে। খুব সুন্দর করে সেই পুরুষটি বাঁশি বাজাচ্ছিল, আর সেই বাঁশির সুরে সকল মহিষ সেই মাঠের উপরে বসে পড়ে। আমি সেই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর বাঁশির সুর এর আগে আমি কখনো শুনিনি। আমি আস্তে আস্তে সেই পুরুষটার কাছে যাই, আর সেই পুরুষটাকে পেছন থেকে ডাকি, এই যে ছেলে, কে আপনি? এইখানে কি করে এলেন? আর এটা কোন জায়গা বলতে পারেন? তখন সেই ছেলেটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই 20-25 বছরের একটি পুরুষ। পুরুষটি খুবই সুন্দর দেখতে, মায়াবী তার চোখ। এত সুন্দর পুরুষ এর আগে আমি কখনো দেখিনি। সে পুরুষটি আমার কাছে এসে বলে, আমিই তো সে যে কিনা তোমার ঘুম নষ্ট করলাম, তোমাকে এত দূর আমাদের জগতে টেনে নিয়ে এলাম, আর তুমি আমার কাছেই জানতে চাচ্ছ আমি কে? আমি তখন তাকে বলি, আপনার মাথা ঠিক আছে? আপনি কে বলুন তো? আর এটা কোন জায়গা? আমি তো ভাঙা বাড়ির ভেতরে ছিলাম, এখানে কি করে এলাম? তখন সে বলে, আমার মাথা ঠিক আছে, আমি সে যে কিনা আপনাকে গতকাল রাতে আপনার ঘাড়ের ভেতর স্পর্শ করেছিলাম। কি বিশ্বাস হয় না? ধরুন আমার হাত দুটো, তাহলেই বিশ্বাস করবেন। আমি তখন সেই ছেলেটির হাত দুটো ধরে, এমা, এটা তো সেই ঠান্ডা দুটি হাত যেটা কিনা গতকাল রাতে আজ সকালে রিস্কায় আমাকে স্পর্শ করেছিল। আমি তখন বলি, তার মানে কি? আপনি কে বলুন তো? তখন সে বলে, আমি একটি জিন। আসলে সেদিন যখন আপনি আপনার বান্ধবীদের সাথে এই ভাঙা বাড়ির ভেতরে এসেছিলেন, তখনই আমি আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার প্রেমিক জিন। আমি আপনাকে ভালোবাসতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি এই কথা শুনে অনেকটা ভয় পেয়ে যাই। আমি তো এতদিন জানতাম এই জগতে এখন আর কোনো জিন পরি নেই। তবে এখন তো আমার চোখের সামনে একটি জিন দাঁড়িয়ে আছে। আমি তাকে বলি, না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না, এই জগতে কোনো জিন পরি নেই। তখন সেই পুরুষটি আমাকে বলে, তাহলে আপনি চারিপাশে তাকিয়ে দেখেন, এখন ভর দুপুর, কিন্তু আপনি যখন এখানে এসেছিলেন তখন তো সন্ধে ছিল। এটা কি করে সম্ভব আপনি বলুন? আমি বলি, ঠিকই তো, আমি যখন এখানে এসেছিলাম তখন তো সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল, কিন্তু এখন তো দুপুরবেলা। আর ভাঙা বাড়ির ভেতরে ছিলাম, এখন মাটির ওপরে দাঁড়িয়ে আছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। তার মানে এই ছেলেটি আসলে একটু জিন। এটা এটা কি আসলেই বাস্তব? তখন সে বলে, হ্যাঁ, এটা বাস্তব। এখন বলুন, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি না আপনাকে অনেক ভালোবাসি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একটি জিন যে কিনা আমার সামনেই দাঁড়িয়ে আছে, আর সে আমাকে ভালোবাসার কথা বলছে। এতদিন আমি যে জিনকে বিশ্বাসই করতাম না, এখন সে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি কি বলবো? আমি যদি না বলে দেই, তাহলে যদি সে আমাকে মেরে ফেলে? আমাকে এত নার্ভাস হতে দেখে তখন সেই জিনটি আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি যখন আপনাকে আমার জগতে নিয়ে এসেছি, আপনাকে আবারও আপনার জগতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনাকে আমি আপনার জগতে ফিরিয়ে দিয়ে আসব। আর আপনার ভালোবাসার কথাটা এখনই বলতে হবে এমনটা কিন্তু নয়। আপনি চাইলে পরবর্তীতেও বলতে পারবেন। আমি আপনার মুখে এই কথাটার উত্তর জানার জন্য অপেক্ষায় থাকব। চলুন, এখন আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। তখন সেই ছেলেটি সেই মহিষের উপর থেকে নেমে দাঁড়ায়। সে আমার হাত ধরে সেই মাঠের একটি কর্নারে নিয়ে আসে। আমি দেখতে পাই সেই কর্নারে অনেক বড় একটি দরজা রাখা, যেমনটা সেই ভাঙা বাড়ির ভেতরে ছিল। তারপর সে আমাকে নিয়ে সেই দরজার এপারে চলে আসে। এবার আমি দেখি আমি সেই ভাঙা বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি একা, আমার সাথে কেউ নেই। আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে ভাঙা বাড়ির বাইরে চলে আসি। আমি দেখি এখনও চারিপাশে সন্ধে, কিন্তু এটা কি করে সম্ভব?
আমি তো অনেকটা সময় সেখানে ছিলাম। এতক্ষণে তো রাত হয়ে যাওয়ার কথা। সময় যেন থেমে গেছে। আমি আমার বাড়িতে ফিরে আসি। আমি এখন বুঝতে পারছি এই পৃথিবীতে আসলেই জিন আছে। আমি রাতের খাবার দাবার শেষ করে খাটে শুয়ে শুয়ে আমি ভাবছিলাম সেই জিনটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। আমি তো তার প্রেমে পড়ে গেছি। সে যদি আবার আমার সাথে দেখা করতে আসতো তাহলে ভালোই হতো। ঠিক তখনই অদৃশ্য কণ্ঠ আমাকে বলে উঠল, আমি কিন্তু আপনার ঘরেই আছি। আমি কিন্তু সবকিছু শুনতে পারছি। আমি কি আপনার সামনে দৃশ্যমান হতে পারি? তখন আমি দেখতে পারি আমার ঘরের একটি পাশে সেই রাখাল ছেলেটি দৃশ্যমান হয়ে গেল। মানে সে জিনটি। আমি তো এটা দেখে পুরোপুরি অবাক হয়ে তাকে বলে, আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি নিজে নিজে অনেক কথা বলতে পারি। আপনি কেন অদৃশ্য হয়ে আমার ঘরের ভেতর ছোটাফেরা করবেন? তখন সে জিনটি আমার কাছে এসে বলে, কেউ আমাকে ভালোবাসে এই কথাটা শোনা যদি পাপ হয়, তাহলে আমি এই কথাটা বারবার শুনতে চাই। আমি তখন তাকে বলি, আমি মোটেও বলিনি আমি আপনাকে ভালোবাসি। আমি শুধু এতটুকুই বলেছি যে আপনি দেখতে অনেকটা সুন্দর। আর যেটা সত্য আমি সেটাই বলেছি। তখন সে জিনটি আমাকে বলে, ঠিক আছে, আমি আর কখনো আপনার অনুমতি ছাড়া আপনার ঘরে আসবো না। আর যদি আসি তাহলে সাথে সাথে আপনাকে জানাবো। আসলে আপনাকে হারিয়ে ফেলার একটা অজানা ভয় আমার লাগছে বারবার। কেন জানি না মনে হচ্ছে যদি আপনার থেকে দূরে যাই তাহলে আপনাকে হারিয়ে ফেলবো। তাই তো আমার জগৎ ছেড়ে এতটা দূরে আপনার বাড়িতে এই ছোট্ট ঘরের মাঝে আপনাকে পাহারা দিচ্ছে। আমি তখন বলি, আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আর আমি চাই না সেই ব্যক্তিগত জীবনে কেউ আসুক। সেখানে আমি নিজের মতো করে থাকতে চাই। তখন সে জিনটা তার মন খারাপ করে ফেলে। আমি এটা দেখে তার কাছে জানতে চাই, মন খারাপ করার কিছু হয়নি। এখন আমি কি আপনার নামটা জানতে পারি, মিস্টার জিন? তখন সে আমাকে বলে, আমার নাম হচ্ছে হায়াত। হায়াত, খুব সুন্দর নাম তো আপনার। আর আমার নামটা অবশ্যই আপনি জেনে গেছেন, কারণ সেদিনই তো আপনি ফিস ফিস করে বলছিলেন, রিয়া আপনি যাবেন না, আমি আপনাকে ভালোবাসি, আরও কত কি বলছিলেন অদৃশ্য হয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনার নাম। আমি সেদিনের পর থেকে তো আপনার পেছনে লেগে আছি, সবসময় আপনার উপর নজর রাখছে। আমি তখন সেই জিনটাকে বলে, আচ্ছা, আপনি কি আমার একটা ইচ্ছা পূরণ করতে পারবেন? তখন সে আমাকে বলে, ইচ্ছে অবশ্যই পূরণ করতে পারবো। জিনেদের কাজই তো হচ্ছে মানুষদের ইচ্ছে পূরণ করা। আর আপনি তো আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমি কি করে আপনার ইচ্ছে পূরণ না করি বলেন তো? আপনার ইচ্ছেটা কি আমাকে বলুন। আসলে আমার ছোট থেকেই দুইটি ইচ্ছে আছে। আমি জানি এই দুইটি ইচ্ছে কখনো পূরণ হবে না, তারপরেও আপনাকে বলছে। আমার প্রথম ইচ্ছে হচ্ছে আমি গভীর রাতে আমাদের গ্রামের নদীতে একটি নৌকায় করে কারোর সাথে ঘুরবো। আমি জানি এটা সম্ভব না। তখনই জিনটা আমাকে বলে, অবশ্যই সম্ভব। আজ রাতেই আপনার প্রথম ইচ্ছে আমি পূরণ করব। চলুন আপনার গ্রামের নদীর পাড়ে যাই। আমি তখন বলি, আপনার মাথা ঠিক আছে? এখন যদি আমি ঘরের বাইরে যাই আর বাবা মা কোনোভাবে দেখে ফেলে আর নিচের দারোয়ান চাচা দেখে ফেলে, তাহলে তো আমাকে পুরোপুরি মেরে ফেলবে। আরে না না, আপনাকে কেউ দেখবে না। দাঁড়ান, সেই ব্যবস্থা আমি করছি। তখন আমি দেখি সে তার শক্তির মাধ্যমে একটি খুব সুন্দর সোনালি রঙের চাদর তার শরীরে নিয়ে আসে। আর আমাকে বলে, এটা কোনো সাধারণ চাদর না, এটা একটা জাদুর চাদর। এই চাদরের ভেতরে যে কোনো বস্তু অদৃশ্য হয়ে থাকতে পারবে। আপনি এই চাদরের ভেতরে আমাকে জড়িয়ে ধরেন, আমি আমার শক্তির মাধ্যমে আপনাকে অদৃশ্য করে দেব। এই জগতের আর কেউ আপনাকে চোখে দেখতে পারবে না, যতক্ষণ না আপনি এই চাদরের বাইরে না আসছেন। আমি এই কথা শুনে তাকে বলে, বুঝতে পারছেন, শুধু শুধু আমাকে জড়িয়ে ধরা ধান্দা, তাছাড়া আর কিছুই না। এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে জড়িয়ে ধরেন, তাহলেই তো হয়। আমি তখন আমতা আমতা করে হায়াত জিনকে জড়িয়ে ধরি। এরপর সে বলে, এখন আপনি অদৃশ্য হয়ে গেছেন। আমি তাকে বলি, আপনি মজা করছেন, আমি তো সব কিছু দেখতে পাচ্ছি। আমি কি করে বুঝতে পারবো আমি অদৃশ্য হয়ে গেছি? তখন সে বলে, এখনই বুঝতে পারবেন, আসুন আমার সাথে। সে আমার ঘরের দরজা খুলে চুপি চুপি আমাকে নিয়ে আমার বাড়ির বাইরে চলে আসে। কিন্তু প্রধান গেটের সামনে বসে আছে আমাদের দারোয়ান চাচা।
আমি তো তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যাই। কিন্তু হায়াত আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, সে আপনাকে দেখতে পারবে না তো। আপনি মিথ্যে কথা বলছেন, আমি জানি আপনি আজকে আমাকে মার খাওয়াবেন। আরে বিশ্বাস করেন রিয়া, সে আপনাকে দেখতে পারবে না, আসুন আমার সাথে। এমা, আমরা দারোয়ান চাচার চোখের সামনে দিয়ে বাড়ির বাইরে চলে এলাম, কিন্তু চাচা আমাকে দেখেও যেন না দেখার ভান করলো। তার মানে আমি সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছি। বাহ, বেশ ভালো তো। বাড়ি থেকে অনেকটা দূরে আসার পর সে আমার উপর থেকে চাদরটা উঠিয়ে নেয় আর আমাকে বলে, দেখেছেন, আমি আমার কথা রেখেছি, আপনাকে বাড়ির বাইরে নিয়ে এসেছে, আপনাকে কেউ দেখতে পায়নি। হুম হুম, দেখলাম তো। এখন আমার প্রথম ইচ্ছে পূরণ করুন। চলুন, নদীর পাড়ে নিয়ে যাবেন বলে এখন নদীর পাড়ে নিয়ে যান। তখন হায়াত আমাকে তার সাথে করে নদীর পাড়ে নিয়ে আসে। আমরা দেখতে পাই ঘাটে একটি নৌকা বাঁধা। হায়াত আমাকে বলে, আসুন। সে আমাকে নিয়ে সেই নৌকার উপরে উঠে বসে আর সেই নৌকাটাকে সে চালাতে শুরু করে। আমি তাকে বলি, এমা, জিনেরা নৌকা চালাতে পারে? কেন? কেন চালাতে পারবে না? আমরা তো আপনাদের মতোই আল্লাহ তাআলার সৃষ্টি নাকি? আপনারা পারলে আমরা কেন পারবো না? হায়াত নৌকা চালাচ্ছে, আকাশে পূর্ণিমার আলো। আমি আমার হাত দুটো নদীর পানিতে নাড়াচাড়া করছি। আমার অনেক দিনের ইচ্ছে, এমন একটা রাত কাটাবো আমি কারোর সাথে, কিন্তু একটা জিনের সাথে কাটাবো, এটা আমি ভাবতেও পারিনি। অনেকক্ষণ আমরা সেই নদীর মাঝে ঘোরাঘুরি করি। তারপর হায়াত আমার কাছে জানতে চায়, আপনি কিন্তু আপনার দ্বিতীয় ইচ্ছেটা আমাকে বলেননি। আপনার দ্বিতীয় ইচ্ছে কি, আমাকে বলবেন? আমি তখন হায়াতকে বলি, আমার দ্বিতীয় ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন না, এটা সম্ভব না। হায়াত আমাকে বলে, আগে আপনি বলুন পূরণ করা যাবে কি যাবে না, সেটা আমি দেখব। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে, আমি গভীর রাতে জোনাকি ফুল আমার দুই হাতে নিয়ে চারিপাশে ঘোরাফেরা করব। হায়াত আমার মুখে জোনাকি ফুলের কথা শুনে আমার কাছে জানতে চায়, জোনাকি ফুল, এটা কোথায় পাওয়া যাবে? আমি তখন বলি, এটা কোনো সাধারণ ফুল না, এটা খুবই রিয়াল একটা ফুল। আসলে এই ফুলটা এই পৃথিবীর বুকে মাত্র 10 জন ব্যক্তিই দেখতে পেরেছে। হচ্ছে কি, এই ফুলটা অ্যামাজনের গভীর জঙ্গলের একটি অদ্ভুত ফুল গাছে ফোটে। সেখানে যাওয়াটা সবার পক্ষে সম্ভব না, আর আমি জানি সেখানে আমি যেতে পারবো না। কিন্তু সেই ফুলটা খুবই সুন্দর। সেই ফুলটাকে যদি আমি দেখতে পারতাম আর নিজের হাতে ছিঁড়তে পারতাম, কতই না ভালো হতো। আমার মুখে এই কথা শুনে হায়াত আমাকে বলে, আপনাকে আমি আগামীকালই সেই অ্যামাজন সেই গভীর জঙ্গলে নিয়ে যাব। সেখানে সেই জোনাকি ফুল আমি নিজ হাতে ছিঁড়ে আপনার হাতে তুলে দেব। আমি তাকে বলি, এটা কোনোভাবেই সম্ভব না। এক রাতের ভেতরে অ্যামাজন জঙ্গলে গিয়ে আবার ফিরে আসা কোনো মানুষের পক্ষে সম্ভব না। হায়াত বলে, হ্যাঁ, কোনো মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু জিনেদের পক্ষে সম্ভব। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই আমি আপনাকে নিয়ে যাব। এখন চলেন, ফজরের আজান দেবে চারিপাশে, আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। হায়াত আস্তে আস্তে করে নৌকাটাকে ঘাটে নিয়ে আসে। তারপর আবারও তার জাদুর চাদরের মাধ্যমে আমাকে আমার ঘরে ফিরিয়ে দিয়ে যায়। যাওয়ার সময় হায়াত আমাকে বলে, আচ্ছা রিয়া, আপনি কি কোনোদিনই আমাকে ভালোবাসতে পারবেন না? না মানে, আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমি হায়াতকে বলি, দেখুন, ভালোবাসা খুব দামি একটা জিনিস। আমি তো এত সহজে আমার ভালোবাসা কাউকে দিতে পারি না। আর আপনি তো কোনো মানুষ না, আপনি একটি জিন। আপনার বিষয়ে আমাকে আর কিছুদিন ভাবতে দেন। আর আপনি কোনো খারাপ জিন না, এটা আমি বুঝতে পেরেছি। আপনি খুব ভালো একটা জিন। আর আপনার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগছে। সামনে কি হবে সেটা তো উপরওয়ালাই ভালো জানে। তখন হায়াত বলে, ঠিক আছে, একটা আশা দিয়েছেন, এটাই অনেক। এতেই আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, কালকে দেখা হবে। তাহলে এখন আমি আসি। হায়াত জিন আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর আমি আমার বিছানার সাথে নিজেকে বিলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে আমি নাস্তা করে আমাদের স্কুলে চলে যাই। আমি এবার এসএসসি দেব। আমার বয়স 17 বছর। আমি স্কুলের রুমে বসে আমার বান্ধবী সোনিয়া আর আখিকে বলি, জানিস, আজকে আমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে।
তখন আকশি আমাকে বলে, দ্বিতীয় ইচ্ছে, প্রথম ইচ্ছে, কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে তোরা কি করে বুঝবে? জানিস, গতকাল রাতে না আমি নৌকায় করে আমাদের নদীর পাড়ে ঘুরে বেড়িয়েছে, কত মজা হয়েছে। কি, গতকাল রাতে তুই নৌকায় করে ঘুরেছিস? কেন, এত রাতে কি করে এবার ভুললি? আঙ্কেল নিয়ে গিয়েছিল বুঝি? আরে না, বাবা কেন নিয়ে যাবে? একজন নিয়ে গেছে, তোদেরকে বলা যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি রিয়া, তুমি কারো প্রেমে পড়েছো তাই না? আর আমাদেরকে বলতে চাও না। আমাদের বললে কি হয়? আমরা তো তোর বন্ধু নাকি? আরে না না, কারো প্রেমে পড়িনি, সেগুলো অনেক লম্বা কথা। তখন আখি বলে, তোর দ্বিতীয় ইচ্ছে আজকে পূরণ হবে? তোর দ্বিতীয় ইচ্ছেটা কি বলতো? আরে আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে গভীর রাতে অ্যামাজন জঙ্গলে যে জোনাকি ফুল পাওয়া যায়, সেই ফুলগুলো নিজ হাতে ধরব। এ কথা শুনে তো আখি আর সোনিয়া হাসতে হাসতে মরে যায়। কি, জোনাকি ফুল? তুই জানিস না, সেই জোনাকি ফুল এই পৃথিবীতে মাত্র 10 জন ব্যক্তি দেখেছে। আর গভীর রাতে অ্যামাজনে কোনো সাধারণ মানুষ যেতে পারে না। তুই এক রাতের ভিতরে সেখানে কি করে যাবে বলতো শুনে? আমি মনে মনে ভাবছিলাম, হায়াত জিনের কথা কি তাদেরকে বলা ঠিক হবে? যদি এখন তাদেরকে বলি কোনো জিন আমার ইচ্ছেগুলো পূরণ করছে, তাহলে আমি শিওর তারা আমার বাবা মাকে গিয়ে সব কিছু বলে দেবে। তারপর বাবা মা আমাকে ইচ্ছামতো পিটাবে। তার থেকে ভালো তাদেরকে কিছু বলবোই না। কিরে বল, রিয়া, চুপ করে রইলি কেন? না না, কিছু না। আরে স্বপ্নের মাঝে আমি আমার ইচ্ছেগুলো পূরণ করছি, কেন বুঝিস না তোরা? ও আচ্ছা, এতক্ষণ তুই তোর স্বপ্নের কথা বলছিলি? আরে হ্যাঁ, স্বপ্নের কথাই বলছিলাম। ঠিক আছে ঠিক আছে। স্কুল শেষ হলো, আমি আমার বাড়িতে চলে আসি। দুপুরের খাবার খেয়ে বিকেলবেলায় পড়তে বসেছি। আমি অপেক্ষায় আছি কখন রাত হবে আর কখন হায়াত আমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করবে। দেখতে দেখতে চারিপাশে রাত নেমে আসে। বাবা মার সাথে রাতের খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। আমি অপেক্ষায় ছিলাম হায়াতের। ঠিক তখনই আমার ঘাড়ের পেছনে একটি ঠান্ডা হাত আমাকে এসে স্পর্শ করে। আমি বুঝতে পারি হায়াত এসেছে। আমি ঘুরে তাকাই। আমি দেখি হায়াত একটি হাসি দিয়ে আমার পাশে এসে বসলো আর এসে বলল, এসে গেছে তোমার প্রেমিক জিন। চলো, তোমার দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করা যাক। আমি তখন হায়াতকে বলে, এটা কি করে সম্ভব? আমি বুঝতে পারছি না হায়াত। আপনি এক রাতে আমাকে কি করে সেই অ্যামাজনের সেই গভীর জঙ্গলে নিয়ে যাবেন? হায়াত আমাকে বলে, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। প্রথম ইচ্ছেটা যখন আমি পূরণ করেছি, দ্বিতীয় ইচ্ছেটাও আমি পূরণ করব ইনশাল্লাহ। আপনি আমার সাথে আসুন। তখন হায়াত তার জাদুর চাদরের মাধ্যমে আবারও আমাকে বাড়ির বাইরে নিয়ে আসে। তারপর আমাকে নিয়ে আমাদের গ্রামের সেই ছোট্ট ভাঙা বাড়িটার কাছে আসে। আমি তখন হায়াতকে বলি, এমা, আপনি কি আমাকে আবারও আপনাদের জগতে নিয়ে যাবেন নাকি? এই যে ভাঙা বাড়ির কাছে নিয়ে এলেন। আমার মুখে এই কথা শুনে হায়াত আমাকে বলে, আপনি সেই জাদুর দরজার মাধ্যমে অনেক জায়গায় যেতে পারবেন। আপনি সেই জাদুর দরজার ভেতরে কি কি আছে সেটা সম্পর্কে কিছুই জানেন না। সেই দরজা খুবই অদ্ভুত একটা দরজা। যদি কেউ তার ইচ্ছে নিয়ে সেই দরজার উপর হাত রাখে, তখন সে সেটাই দেখতে পারে। আপনি সেদিন আপনি ইচ্ছে করেছিলেন যে আপনি জিন দেখবেন বা জিন আছে কি নেই সেটা সম্পর্কে জানতে চাইবেন। তাই তো আপনাকে সেই দরজা আমাদের জগতে নিয়ে গিয়েছিল। আর এখন যেহেতু আপনি আপনার ইচ্ছে পূরণ করতে চান, তাহলে আমার বিশ্বাস সেই জাদুর দরজা আপনাকে সেই অ্যামাজন সেই জঙ্গলে নিয়ে যেতে পারবে। আমরা তখন সেই ভাঙা বাড়ির ভেতরে চলে আসি জাদুর দরজার সামনে এসে দাঁড়াই। তখন হায়াত আমাকে বলে, আপনার হাত এই দরজার উপরে রাখেন। আমি তখন বলি, আমি একা সেখানে যেতে পারবো না, আমি সেখানে যেতে চাই না, আমার খুব ভয় লাগছে। আপনি আমার সাথে আসেন না। তখন হায়াত তার হাত আমার হাতের সাথে মিলিয়ে সেই দরজার উপরে রাখে আর আমরা একসাথে সেই দরজাটা খুলে দেই আর সেই ঘরের ভেতর প্রবেশ করি। কিন্তু ঘরের ভেতর প্রবেশ করার সাথে সাথে চারিপাশের চিত্রগুলো বদলাতে শুরু করে আর আমি দেখতে পাই এখন আমরা দাঁড়িয়ে আছি অন্ধকার একটা গভীর জঙ্গলের মাঝে। দূর থেকে কিছু আলো ভেসে আসছে।
আমরা সেদিকে এগিয়ে যাই। কিছু গাছপালা সরানোর সাথে সাথে আমরা দেখতে পাই আমার চোখের সামনে ভেসে উঠেছে জোনাকি ফুলের সেই বাগান। অনেকগুলো জোনাকি ফুল একসাথে ফুটে আছে আর তাদের আলোতে আলোকিত হয়ে আছে চারিপাশ। আমি তো এই দৃশ্য দেখে অনেকটা খুশি হয়ে যাই। তারপর হায়াতকে নিয়ে সেই জোনাকি ফুলের বাগানের ভেতর প্রবেশ করি। হায়াত আমাকে বলে, এইগুলোই কি আপনার সেই ইচ্ছে পূরণ করার জোনাকি ফুল নাকি? হ্যাঁ হায়াত, এগুলোই হচ্ছে সেই জোনাকি ফুল। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি জোনাকি ফুলের বাগানের ভেতর দাঁড়িয়ে আছি। হায়াত তখন আমার কাছে এসে বলে, আমি বলেছিলাম না আমি আপনার ইচ্ছে পূরণ করব। তখন হায়াত তার হাত দিয়ে একটি জোনাকি ফুল ছিঁড়ে আমার মাথায় গুঁজে দেয় আর আমাকে বলে, মাশাল্লাহ, আপনাকে দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই আপনাকে বিয়ে করে ফেলে। আমি তখন হায়াতকে বলি, নিজের উপরে ধৈর্য রাখুন, এত রোমান্টিক হলে হবে না। হায়াত তখন আমাকে তার কাছে টেনে নেয় আর আমাকে বলে, আমি কি করেছি শুনি? আমি তো শুধু আপনাকে ভালোবেসেছি, তাই না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? কি কমতি আছে আমার ভেতরে? আমি হায়াতকে বলি, আপনি একটু দূরে যান, আমার কেমন লাগছে। এমন পড়লে আমি আপনাকে বিশ্বাস করব কি করে? আমি তো বললাম আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আমার মনের কথা আপনাকে জানিয়ে দেব। হায়াত তখন আমাকে বলে, ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে তুমি করে বলতে পারেন। এখন আমাদের ভেতরে একটা সম্পর্ক হয়েছে, তাই না? আমি তখন হায়াতকে বলি, আমি শুধু আমার ভালোবাসার মানুষকেই তুমি করে বলবো, আর কাউকে না। এটা আমি ছোট থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। হায়াত বলল, ঠিক আছে। আমি হায়াতকে বলি, এখন চলুন আমরা আমাদের জগতে ফিরে যাই। হায়াত তখন আমাকে নিয়ে সেই ফুলবাগানের বাইরে চলে আসে আর সেই জাদুর দরজার মাধ্যমে আমাদের জগতে নিয়ে আসে। আমরা ভাঙা বাড়ির বাইরে চলে আসি। তারপর হায়াত তার জাদুর চাদরের মাধ্যমে আমাকে নিয়ে আমার ঘরে চলে আসে আর আমার থেকে বিদায় নিয়ে চলেই যাবে। তখন আমি হায়াতের হাত পেছন থেকে টেনে ধরে আর তাকে বলি, এই যে মিস্টার হায়াত, কালকে তুমি আমার সাথে আবারও দেখা করতে আসবে? আমার মুখে তুমি কথা শুনে তো হায়াত অনেক খুশি হয়। কিছু না বলে সে আমাকে জড়িয়ে ধরে, তারপর আমাকে অনেক জোরে একটা কিস করে। এই জীবনে প্রথম কোনো ছেলে আমাকে কিস করলো। আমি কি পরবো বুঝতে পারছিলাম না। আমার হার্টবিটগুলো অনেক বেড়ে গিয়েছিল। আমি কিছুই বলতে পারছিলাম না। হায়াত তখন আমাকে বলে, এই ভালোবাসার চুমুটা সবসময় মনে রেখো। এটা বলে সে অদৃশ্য হয়ে গেল আর যাওয়ার আগে বলল, আমি প্রতি রাতে তোমার কাছে আসব আমার প্রিয়তমা, কারণ আমি যে তোমার প্রেমের জিন, আমি তোমাকে ছাড়া কি করে থাকব। হায়াত চলে যাওয়ার পর আমি থমকে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কি হয়ে গেল? একটা জিন আমাকে কিস করলো। যাই হোক, অনুভূতিটা খুব ভালো ছিল। আমি আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। হায়াতের স্পর্শ এখন আমার দিনে দিনে অনেক ভালো লাগছে। আমি ঘুমিয়েছিলাম। পরের দিন সকালবেলা বাবা আমার কাছে এসে আমাকে বলে, তোমার এসএসসি পরীক্ষার আর কতদিন বাকি আছে রিয়া? এই তো বাবা, আর বেশি দিন না, আর তো মাত্র 1 মাস, 1 মাস পরেই পরীক্ষা। তখন বাবা আমাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো না কি কথা। আসলে রিয়া কি করে যে বলে, আমার বন্ধু আসলাম আছে না, ওর ছেলে রকি, ওর সাথে তোমার বিয়ের কথা চলছে। আমি চাই তুমি রকিকে বিয়ে করো। সমস্যা নেই, এসএসসির পরেই তোমাদের বিয়েটা আমি দিয়ে দেব। কিন্তু বিয়ের পর তুমি ওই বাড়িতে গিয়ে তোমার যতদূর ইচ্ছে ততদূর পড়াশোনা করতে পারবে। আমি তখন বাবাকে বলি, কি বলছো বাবা? বিয়ে? বিয়ে মানেটা কি? এখন আমার বয়স কত বলো? মাত্র 17 বছর। এখনই আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে? তখন বাবা বলে, মেয়ে যখন হয়েছ বিয়ে তো দিতেই হবে। মেয়ে হয়ে জন্মালে বিয়ে তো করতেই হয়, তাই না? হ্যাঁ বাবা, আমি বিয়ে করব। তার মানে এত অল্প বয়সে? বাবা তখন আমাকে বলে, দেখো, আমি একজন মুসলমান, আর ইসলামিক চোখে তাকাতে গেলে মেয়েদের বয়স হয়ে গেলেই বিয়ে দেওয়াটা উচিত। আর ইসলামিক আইনে এখন তোমার বিয়ের বয়সটা হয়ে গেছে, তাই আমি তোমাকে বিয়ে দিতে চাই। আর হ্যাঁ,
তুমি যদি সরকারের আইন সম্পর্কে জেনে থাকো আর সেই কথা আমাকে মনে করিয়ে দিতে চাও, তাহলে আমি তোমাকে বলে রাখতে চাই, এখনও তোমার 18 বছর হয়নি, তুমি এখনও সাবালিকা। তো ওই দিকে আমি তোমাকে জোর করছি, কিন্তু ইসলামিক আইনের দিকে তোমাকে আমি জোর করছি না। আর আমি যেহেতু মুসলমান, তাই আমি ইসলামিক আইনকেই সম্মান করব। ইসলাম বলে, যদি মেয়েদের বয়স হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দিয়ে দাও। তাই তো আমি তোমার বিয়ের ব্যবস্থা নিচ্ছি। আর আমি জানি তুমি আমার কথা রাখবে, তুমি আমাকে কষ্ট দেবে না। আর তুমি তো জানো মা, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমি বাবার মুখের উপরে কিছু বলতে পারি না, আর বাবাকে বোঝালেও কোনো লাভ হবে না, সেটা আমি ভালো করেই জানি। আমি সোজা মার কাছে চলে যাই। আমি আমার মাকে অনেক করে বোঝাই যে মা, আমি আর কিছুদিন পরে বিয়ে করতে চাই। কিন্তু মা আমাকে বলে, দেখো, তোমার বাবা তোমাকে ছোট থেকে কতটা ভালোবেসেছে সেটা তুমি খুব ভালো করেই জানো। আর সে যেহেতু তোমাকে বিয়ে দিতে চাচ্ছে আর এই উদ্যোগটা নিয়েছে, তাহলে তোমার ভালোর জন্যই নিয়েছে, সেটা তুমিও বুঝতে পারছো। তাহলে পাগলামি না করে বিয়ের জন্য প্রস্তুত হও। আমি মাকেও বোঝাতে পারি না। আমি মন খারাপ করে আমার ঘরে চলে আসি। চারিপাশে রাত হয়ে যায়। আমি বাবা মার সাথে কোনো কথা বলি না। আমি আমার ঘর লাগিয়ে মন খারাপ করে খাটের উপরে বসেছিলাম। রাত 10টা বাজে। ঘরের জানালা খোলা ছিল। বাতাসের সাথে অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি আমার ঘরে উড়ে আসতে থাকে। এতগুলো গোলাপ ফুলের পাপড়ি বাতাসের সাথে কি করে উড়ে আসতে পারে? কিন্তু গোলাপ ফুল আমার খুব প্রিয় একটা ফুল, আর গোলাপ ফুলের পাপড়িও আমার খুব প্রিয়। সেই পাপড়িগুলো দিয়ে আমার ঘরটা পুরোপুরি ভরে যায়। এটা দেখে আমার কিছুক্ষণের জন্য মনটা খুব ভালো হয়ে যায়। ঠিক তখনই আমার পেছন থেকে বের হয়ে আসে হায়াত। হায়াত এসে আমাকে বলে, কি হলো, তুমি এত চুপচাপ কেন? এগুলো আমি করেছি, তোমার পছন্দ হয়নি? আমি হায়াতকে বলি, গোলাপ ফুল আমার খুব প্রিয় একটা ফুল, আর সেই ফুলের পাপড়িও আমার খুব প্রিয়। তুমি জানো, আমি মন খারাপ করেই বসেছিলাম, কিন্তু এই ফুলগুলো দেখে আমার মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল। হায়াত তখন আমাকে বলে, কিন্তু তোমার মনটা কেন খারাপ ছিল? আমাকে কি বলা যায়? তোমাকেই তো আমার সকল কষ্টগুলো বলবো। তুমি যে আমার খুব কাছের একজন। আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। হায়াত তখন আমার কাছে এসে বলে, কি হয়েছে আমাকে বলো তো? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? তাহলে আমাকে বলো, আমি তাকে ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। না না, আমাকে কেউ কষ্ট দেয়নি। আসলে আজকে বাবা সকালবেলা এসে আমাকে বিয়ের কথা বলল। আর বাবা আমাকে অনেক ভালোবাসে আমি জানি। আর বাবা ইসলামিক আইনের সম্পর্কে বলল। সে যা যা বলেছে সব কিছুই ঠিক আছে। সে যদি আর বেশ কিছুদিন আগে আমাকে এই কথাগুলো বলতো, তাহলে আমি অবশ্যই বিয়ের জন্য রাজি হয়ে যেতাম। কিন্তু এখন আমার জীবনে তুমি আছো। তোমাকে বলা হয়নি, কিন্তু মনে মনে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, ওই যে ওই মাঠে, ওই মহিষটার উপরে, তোমার ওই বাঁশের সুর, তোমার বলা কথাগুলো, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, সব কিছু মিলিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই তো এখন আমি বিয়েটা করতে চাচ্ছি না, কিন্তু বাবা মাকে আমি বোঝাতেও পারছি না, আর তাদের মনে আমি কষ্টও দিতে পারবো না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না হায়াত। হায়াত আমার মুখে এসব কথা শুনে আমাকে বলে, আরে পাগলি, এই ব্যাপার, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। তুমি আমারই হবে, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু হায়াত, এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব যদি ওপরওয়ালা চায়। আমি তোমাকে এখন যা যা বলছি তুমি খুব মন দিয়ে শুনবে। ঠিক আছে, বলো। হায়াত তখন আমাকে বলে, তুমি কাল সকালেই তোমার বাবাকে গিয়ে বলবে যে তুমি বিয়ের জন্য রাজি আছো। কিন্তু হায়াত, এই কথা বললে যে বাবা আমাকে বিয়ে করিয়ে দেবে, তাহলে আমি যে তোমাকে হারিয়ে ফেলবো। এর মানে কি হায়াত? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি যে আমাকে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে তুমি এইগুলো কেন বলছো? হায়াত তখন আমাকে বলে, আরে পাগলি, আমার পুরো কথাটা আগে শোনো, আমি কি বলতে চাচ্ছি। আসলে তুমি যখন তোমার বাবাকে এগুলো বলবে, তোমার বাবা তখন বিয়ের ব্যবস্থা শুরু করবে।
আর বিয়ের আগে অবশ্যই তোমার সাথে সেই ছেলেটির দেখা করাবে একবার হলেও। তুমি সেই ছেলেটির সাথে দেখা করতে যাবে, কিন্তু তুমি একা যাবে না, তোমার সাথে আমিও থাকবো। ওই শালার বেটাকে আমি এতটা ভয় দেখাবো, সে ভয়ের ঠেলায় নিজে থেকেই বিয়েটা বন্ধ করে দেবে, বিয়েটা ভেঙে দেবে। শুধু সে না, সেদিনের পর তোমার বাবা যে কয়টা ছেলে তোমার জন্য নিয়ে আসবে, সব কয়টাকে আমি ভাগিয়ে দেব। তোমাকে তো আমিই বিয়ে করব, অন্য কেউ তোমার হতে পারবে না। আমি তখন হায়াতকে বলি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তুমি কয়টা বিয়ে বা ভাঙবে? একদিন না একদিন বাবা অবশ্যই কারোর সাথে আমাকে বিয়ে করিয়ে দেবে, তখন তুমি বুঝতে পারবে আমাকে হারানোর ব্যথাটা কি। হায়াত তখন আমাকে বলে, আরে না, আমি কেমনটা হতে দেব নাকি? আমি খুব তাড়াতাড়ি তোমার বাবার জীবনে মানুষ রূপে দেখা দেব। আমি তোমার বাবার খুব কাছে চলে আসব। তোমার বাবা নিজে থেকেই তোমার সাথে আমার বিয়ে দেবে, তুমি দেখে নিও। কিন্তু হায়াত, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি, তোমার কথা রাখবো। আর তুমি জানো, আমি কথা দিলে কথা রাখি। কিন্তু হায়াত, কোনো কিন্তু না। তুমি কাল সকালেই তোমার বাবাকে যা যা শিখিয়ে দিয়েছি সব কিছু বলবে, গিয়ে বলবে যে তুমি বিয়ের জন্য রাজি। কিন্তু আমার তোমার কাছে একটা চাওয়ার আছে, তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করবে? আমি তো তোমার সকল ইচ্ছে পূরণ করলাম। আমি তখন হায়াতকে বলি, তোমার কি ইচ্ছে? হায়াত তখন বলে, আমার ইচ্ছে আমার হবু বউ উপরওয়ালার ইবাদত করুক। আসলে আমরা যে পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন করার জন্য উপরওয়ালার অনেক সাহায্য দরকার। আর আল্লাহ তাআলা যদি সাহায্য না করে, তাহলে আমরা কি করে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করব? তাই আমি চাই আজকের পর থেকে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সবসময় আল্লাহ তাআলার নাম নিজের মুখে এনে রাখবে। তুমি কি আমার এই ইচ্ছাটা পূরণ করবে? আমি তখন বলি, অবশ্যই পূরণ করব। আজকে থেকে তুমি আমার, আমি তোমার। তুমি যা চাইবে তাই হবে। আমি এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ব, সবসময় আল্লাহ তাআলার ইবাদত করব। তুমি যা বলবে আমি সব কথা শুনব। তুমি শুধু আমার হয়ে থেকো, তুমি কোথাও হারিয়ে যেও না। তখন সে আমাকে বলে, আমি কোথায় হারাবো? আমি তো তোমার প্রেমিক জিন, তোমার প্রেমের জিন। তোমার প্রেমিক জিন তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবে না, তোমার কাছেই চলে আসবে। এটা বলে হায়াত আমার থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেল। চারিপাশে ফজরের আজান দিচ্ছে, আমিও ফজরের নামাজটা পড়ে নেই। তারপরে সকালবেলা বাবার কাছে গিয়ে বলি, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার মনে কষ্ট দিতে পারবো না। তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি তাকেই বিয়ে করব। তুমি বিয়ের কথাবার্তা আগাও। বাবা তো আমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয় আর বলে, এই তো আমার লক্ষ্মী মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দেব। আঙ্কেলের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। এইদিকে আমার পরীক্ষাটাও চলে আসে। আমার পরীক্ষাটা খুব ভালো হয়। বাবা মা আমাকে বলে, এবার তো পরীক্ষা শেষ হলো, বাকি পড়াশোনা শ্বশুর বাড়িতে গিয়ে। আমি বললি, ঠিক আছে, তোমরা যেমনটা বলবে। বেশ কিছুদিন পর বাবা একদিন আমার কাছে এসে বলে, তোমার সাথে রকি দেখা করতে চায়, তোমাদের বিয়ের কিছু প্ল্যানিং তোমার সাথে করতে চায়। ঠিক আছে বাবা, আমি অবশ্যই তার সাথে দেখা করব। আমার ফোন নাম্বারটা তাকে দিয়ে দিও। রাতে হায়াত আমার কাছে আসে, আমি হায়াতকে বলি সব কিছু। হায়াত সবটা শুনে বলে, চিন্তা করছো কেন? যা হবে দেখা যাবে। উপরওয়ালার কাছে আমরা আমাদের সাহায্য চাইব, সে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, কারণ আমরা একে অপরকে মন থেকে ভালোবাসি। তখনই চারিপাশে ফজরের আজান দিতে শুরু করে। আমি হায়াতকে বলি, আজকে চলে যাবে না? হায়াত তখন বলে, না না, আজকে আর যাব না, চলো একসাথে ফজরের নামাজ আদায় করব। আমরা একসাথে ফজরের নামাজ আদায় করি। চারিপাশে দিনের আলো ফুটে যায়। হায়াত তখন অদৃশ্য হয়ে আমার পাশেই ছিল। সে আমাকে বলে, চলো সেই ছেলেটির সাথে দেখা করতে যাবো আজকে। শালার বেটাকে এতটা ভয় দেখাবো, তুমি শুধু একবার তার কাছে আমাকে নিয়ে যাও। তখনই আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে, আসসালামু আলাইকুম, আমার নাম রকি, আপনার বাবা আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আপনি কোথায় আছেন আর কোথায় দেখা করতে চাচ্ছেন? রকি তখন আমাকে বলে, আপনি উত্তরা এই কফি শপে চলে আসেন, আমি লাইভ লোকেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দেন। তখন রকি লাইভ লোকেশনটা আমাকে সেন্ড করে। আধ ঘন্টা পর আমি সেই কফি শপের ভেতরে প্রবেশ করি। রকি আমার কাছে এসে বলে, এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো?
না না, সমস্যা হয়নি। এই কফি শপে আমি আরও বেশ কিছুবার এসেছি আমার বান্ধবীদের সাথে। খুব ভালো এই কফি শপটা। রকি তখন আমাকে বলে, তাহলে তো ঠিকই আছে, বসেন, এখানটায় বসেন। এই ওয়েটার, 2টা কফি, ব্ল্যাক কফি। আপনি ব্ল্যাক কফি খান তো নাকি? হ্যাঁ, অবশ্যই খাই। ব্ল্যাক কফি আমার খুব ফেভারিট একটা কফি। কিছুক্ষণ পর ওয়েটার 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে আমাদের কাছে এলো। আমরা কফি খেতে খেতে কথা বলছিলাম। রকি আমাকে বলে, বিয়ের পর আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনার ছবি যখন আমি প্রথম দেখি, সেদিনের পর থেকেই আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলি। আমি তো এমনই একটা মিষ্টি বউ চেয়েছিলাম, আর এমনটাই আমার কপালে জুটল। ঠিক কথা বলতে বলতে রকি কিছু একটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সাথে সাথে সে কফির কাপটা সেখানে রেখে এক দৌড়ে সে কফি শপের বাইরে চলে যায়। আমি তখন সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। আমি দেখি হায়াত আমার রূপ ধরে সেখানেই দাঁড়িয়ে আছে, আর একটা ভয়ানক হাসি দিয়ে। আমি হায়াতকে বলি, এটা কেমন তোরা ফাজলামো? হায়াত তখন বলে, শালার বেটা কঠিন ভয় পেয়েছে, সে তো পালাচ্ছে। তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি এখন আবারও তার কাছে যাব অদৃশ্য হয়ে। তারপর রকিকে কানের কাছে গিয়ে বলবো, যদি সে এই বিয়েটা করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। দেখবে তুমি বাড়ি যাওয়ার আগেই সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে দেবে যে সে এই বিয়েটা করতে পারবে না। আমি বলি, ঠিক আছে। আমি সেখান থেকে চলে আসি, আর হায়াত অদৃশ্য হয়ে চলে যায় রকিকে আবারও ভয় দেখানোর জন্য। বাড়িতে আসার পর আমি বাবাকে বলি, বাবা তুমি এই ফালতু ছেলেগুলোকে কোথা থেকে ধরে নিয়ে আসো বলো তো? কি একটা ফালতু ছেলে আমার সাথে দেখা করতে এলো, আর কথা নেই বার্তা নেই, কিছু একটা দেখে এক দৌড়ে কফি শপের বাইরে চলে গেল। তুমি জানো আমি কত লজ্জা বোধ করছিলাম। বাবা তখন আমাকে বলে, তুমি বাসায় আসার আগেই আমার বন্ধু আমাকে ফোন দিয়েছিল। সে আমাকে বলেছে রকি নাকি এই বিয়েটা করতে পারবে না, কিন্তু কেন সে এই বিয়েটা করতে পারবে না এই বিষয়ে তার বাবা মাকেও কিছু বলছে না, আর তারা এই বিয়েটা ভেঙে ফেলেছে। আমি তখন বাবাকে বলি, তাহলে এখন কি উপায়? বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই রকের থেকেও খুব ভালো ছেলে তোমার জন্য নিয়ে আসবো। ঠিক আছে বাবা, যেমনটা তোমার ইচ্ছে। আমি এখন ঘরে গেলাম, খুব মাথা ব্যথা করছে। ঠিক আছে মা, তুমি যাও। আমি ঘরে চলে আসি, আর ঘরে আসার পর দেখি খাটের উপরে হায়াত বসে আছে। হায়াত আমাকে বলে, কি ব্যাপার, বিয়েটা কি ভেঙে গেছে তাই না? হ্যাঁ, বিয়েটা ভেঙে গেছে। আমি না খুব খুশি। হায়াত বলে, শালা যে ভয় পেয়েছে, ও তো আজ জীবনে বিয়ে করবে কিনা এটাই সন্দেহ আছে। না হায়াত, এতটা ভয় দেখানো ঠিক হয়নি। কেন ভয় দেখাবো না বলো? শালার বেটা কি বলে, এমন একটা মিষ্টি মেয়েকে না কেউ বিয়ে করতে চায়। এই মিষ্টি মেয়েটা তো আমার, এটা শুধুই আমার। আমি তার প্রেমিক চিন, আর আমি থাকতে এই মেয়েটাকে অন্য কারো হতে দেব না। হায়াতকে আমি জড়িয়ে ধরি আর বলি, তুমি আমাকে এত ভালোবাসো? কেন বাসবো না, তুমি যে আমার মিষ্টি ভালোবাসার মানুষ। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো রিয়া? সেদিনের পর বেশ কিছু ছেলে বাবা আমার জন্য দেখে, কিন্তু প্রতিবারই হায়াত তাদেরকে ভয় দেখিয়ে বিয়েটা ভেঙে দেয়। একদিন রাতে আমি হায়াতকে বলি, হায়াত এভাবে আর কয়দিন, অনেক বিয়ে তো ভেঙে দিলে। দেখো বাবা একদিন জোর করে কারোর সাথে আমাকে বিয়ে করে দেবে। এই বিয়ে ভাঙার নাটক বাবা ধরে ফেলবে। তোমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে হায়াত। হায়াত তখন বলে, ঠিক আছে, আমি আগামীকালই তোমার বাবার জীবনে আসব মানুষ রূপে। দেখো তোমার বাবাই নিজে থেকে তোমার হাত আমার হাতে তুলে দেবে। আমি বলি, এমনটাই যেন হয়। পরের দিন রাতে আমি পড়তে বসেছি, ঠিক তখনই আমাদের কলিং বেলটা বেজে ওঠে। আমি আর মা বুঝতে পারি বাবা অফিস থেকে ফিরেছে। আমি যখন গিয়ে দরজাটা খুলে দেই, আমি দেখতে পাই বাবার সাথে হায়াত দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে যাই। বাবা আমাকে বলে, এই ছেলেটা খুবই সাহসী একটা ছেলে। তুমি যাও, ঘর থেকে ফার্স্ট এডের বক্সটা নিয়ে আসো তোমা। আমি আমতা আমতা করে বলি, বাবা ছেলেটা কে? বাবা বলে, তোমাকে যে কাজটা করতে বলছি আগে সেটা করো। আমি এক দৌড়ে ঘরে চলে যাই আর ফার্স্ট এডের বক্সটা নিয়ে আসে। বাবা তখন সেখান থেকে কিছু ব্যান্ডেজের কাপড় নিয়ে হায়াতের হাত বেঁধে দেয়। আমি দেখি হায়াতের হাত কেটে অনেকখানি রক্ত বের হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হায়াত মানুষ রূপে বাবার সাথে হঠাৎ করে আমাদের বাড়িতে
আর বাবাও কিছু বলছে না। তখন মা রান্নাঘর থেকে বের হয়ে আসে আর বাবার কাছে জানতে চায়, এই ছেলেটাকে। আর বলো না, আজকে অফিস থেকে বের হয়ে ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাংক থেকে বেশ কিছু টাকা বের করেছে, সামনে আমাদের মেয়ের বিয়ে দিতে হবে না, এই কারণে। কিন্তু আমি যখন টাকাগুলোকে নিয়ে মধ্য রাস্তায় আসে, তখনই রিক্সা থেকে একটা ছিনতাইকারী আমার ব্যাগটা নিয়ে দৌড় দেয়। আমি রিক্সা থেকে নেমে সেই ছিনতাইকারীর পেছন পেছন দৌড়াতে শুরু করি, কিন্তু সে অন্ধকারে মিলিয়ে যায়। আমি তো খুব ঘাবড়িয়ে যাই। 5 লক্ষ টাকা! আমি কান্না করছিলাম জানো রিয়ার মা। কিন্তু ঠিক তখনই এই ছেলেটি কোথা থেকে এলো। আমি দেখি তার হাতে আমার ব্যাগটা। সে সেই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, সে নাকি দূর থেকে দেখছিল সেই ছিনতাইকারী ছেলেটি আমার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। আর সে নাকি সাথে সাথে সেই ছেলেটির পেছনে পেছনে দৌড় দিয়েছে। আর সে দৌড়াতে দৌড়াতে সেই ছিনতাইকারীকে ধরতে পেরেছে আর আমার ব্যাগটা উদ্ধার করতে পেরেছে। আমি তো তার সাহস দেখে অনেকটা অবাক হয়ে যাই। কিন্তু তখন আমি দেখি ছেলেটির হাত কেটে গেছে। সে আমাকে বলে সেই ছিনতাইকারী নাকি তাকে চাকু দিয়ে আঘাত করেছে। তাই তো তাকে বাড়িতে নিয়ে এলাম। তখন আমার মা বলে, খুব ভালো করেছ। আমার মা হায়াতের কাছে গিয়ে বলে, বাবা তোমার নাম কি? হায়াত তখন বলে, আমার নাম হায়াত। আমার না এই পৃথিবীতে কেউ নেই জানেন। আমি একটি মাদ্রাসায় পড়ালেখা করেছি আর সেখানে হাফেজি কমপ্লিট করেছি। আমি এই মাদ্রাসায় ওই মাদ্রাসায় ঘুরে বেড়াই, কিন্তু আমার ইচ্ছে কোনো পরিবার আমাকে দত্তক নেও। আমি যদি তাদের ছেলের মতো হতে পারতাম আর তাদের পরিবারের একটা অংশ হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তখন আমার বাবা বলে ওঠে, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। যাও রিয়ার মা, আমাদের ওই দোতলার রুমটা আছে না, ওটা পরিষ্কার করে দাও তো। হায়াত আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে। মাও খুব হাসি মুখে হায়াতকে মেনে নেয় আর বলে, বাবা আসো, আগে রাতের খাবার দাবার করি, তারপর তোমার ঘরটা আমি নিজ হাতে গুছিয়ে দিচ্ছি। আমি তো এইসবের কিছুই বুঝতে পারছিলাম না, শুধু হাঁ করে দেখছিলাম। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন হায়াত আস্তে আস্তে আমার ঘরে আসে। আমি হায়াতকে দেখে তার কাছে জানতে চাই, এগুলো কি হচ্ছে? তুমি আমাদের বাড়িতে, আর বাবা তোমাকে মেনে নিল, মা তোমাকে মেনে নিল, আর ছিনতাইকারী সে টাকা উদ্ধার করলে, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে হায়াত। হায়াত বলে, আমি তো তোমাকে বলেছিলাম আজ রাতেই তোমার বাবার জীবনে আমি মানুষ রূপে দেখা দেব। আসলে আমি দূর থেকে তোমার বাবার ওপরে নজর রাখছিলাম। আমি যখন দেখি তোমার বাবা ব্যাংকে থেকে 5 লক্ষ টাকা বের করে, তখন আমি ছিনতাইকারীর রূপ ধারণ করি আর সেই টাকাগুলো আমি নিজেই ছিনতাই করি। তারপর অন্ধকারে মিলিয়ে গিয়ে আবার হায়াতের রূপে সেই টাকাগুলো তোমার বাবাকে ফিরিয়ে দেই। আর এই মিথ্যে নাটকটা করি যেন তোমার বাড়িতে আসতে পারি। আর তোমার বাবা মা আমাকে এই কারণেই মেনে নিয়েছে যে আমি খুব সুদর্শন, আর এত সুন্দর একটা ছেলেকে তারা কেন মেনে নেবে না। আর আমি যে একজন সৎ ব্যক্তি, এটার প্রমাণ আমি অলরেডি তোমার বাবাকে দিয়ে দিয়েছে। তুমি কি জানো তোমার বাবা মনে মনে আমাদের বিয়ের কথা ভাবছে? আমি তখন হায়াতকে বলি, কোনোদিনও না। প্রথম দেখাই আমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দেবে? এটা হতেই পারে না হায়াত, তুমি একটু বেশি বেশি ভাবছো। তখন হায়াত আমাকে বলে, কি বিশ্বাস হচ্ছে না? আসো আমার সাথে, তোমাকে আমি প্রমাণ করে দিতে পারবো যে তোমার বাবা আমাদের বিয়ের কথা ভাবছে। আর আমরা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে আমার বাবা মার ঘরের সামনে দরজার কাছে এসে কান পেতে শুনছিলাম। আমার বাবা আমার মাকে বলছে, দেখো ছেলেটি কত সুদর্শন আর ছেলেটি কত সৎ, এই ছেলেটির সাথেই আমার মেয়ে রিয়ার বিয়ে দেব। মা তখন বলে, প্রথম দেখাতেই আমারও এই ছেলেটিকে অনেক ভালো লেগে গেছে। এত সুন্দর ছেলে না এর আগে আমি কখনো দেখিনি রিয়ার আব্বু। আমি আর হায়াত দরজার বাইরে থেকে এগুলো শুনছিলাম। তখন বাবা মাকে বলছিল, ছেলেটির ভালো করে যত্ন নিও, তোমার মেয়ের জামাই বলে কথা। আর কয়েকটা দিন যাক, দেখি যদি সব ঠিকঠাক চলে, তাহলে এই ছেলেটির সাথেই আমার মেয়েকে বিয়ে দেব। আর এমনিতেও যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি ভেঙে যাচ্ছে, দেখি এটা কি হয়। আমি আর হায়াত তো দরজার বাইরে থেকে অনেক খুশি হই এসব কথা শুনে। হায়াত আমাকে নিয়ে আমার ঘরে চলে আসে আর আমার কাছে এসে বলে, দেখেছ তোমার বাবা আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমি তখন বলি, দেখা যাক কি হয়। এখন যাও, তোমার জন্য যেই ঘর ঠিক করা হয়েছে সেই ঘরে চলে যাও।
কিন্তু কেন? আমাদের তো সামনে বিয়ে হবে, আজ রাতে একসাথে থাকি। না না হায়াত, কখনোই না। বিয়ে হোক, তারপরেরটা পরে দেখা যাবে। এখন তুমি ঘরে চলে যাও। হায়াত মন খারাপ করে তার ঘরে চলে যায়। পরের দিন সকালে আমরা সকলে মিলে একসাথে নাস্তা করি। নাস্তা খাওয়ার সময় বাবা হায়াতকে বলে, বাবা, তোমার কি মাদ্রাসায় যেতে হবে নাকি কোনো কাজ আছে? হায়াত বলে, না না, কোনো কাজ নেই। তখন বাবা বলে, কিছু মনে না করলে তুমি কি আমার সাথে বাজারে যাবে? কিছু কেনাকাটা দরকার ছিল। হায়াত বলে, অবশ্যই যাব, কেন যাব না? তখন বাবা হায়াতকে নিয়ে বাজারে যায়। হায়াত আমার বাবা মাকে বলে, আমি কি আজকে থেকে আপনাদের বাবা মা বলে ডাকতে পারি? আসলে আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আর আমার খুব ইচ্ছে আমারও বাবা মা হোক, যাদেরকে আমি আপন বানিয়ে নেব। তখন আমার বাবা মা বলে, অবশ্যই তুমি আমাদেরকে বাবা মা বলে ডাকতে পারো, আর তুমি এখানেই থাকবে যতদিন তোমার ইচ্ছে। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন বাবা মা আমাকে আর হায়াতকে এক রুমে বসায়। তারপর আমাদেরকে বলে, তোমাদেরকে আজকে একটি কথা বলবো, তোমরা কথাটা কিভাবে নেবে বুঝতে পারছি না। আমরা তাদেরকে বলি, হ্যাঁ বলুন না, কি বলতে চান? তখন বাবা হায়াতের কাছে গিয়ে বসে, আর আমার মা আমার কাছে এসে বসে। বাবা হায়াতকে বলে, দেখো, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। এই কয়টা দিন তোমার মুখের কথাবার্তা, তোমার চলাফেরা, তোমার সততা, সব কিছু মিলিয়ে তুমি অসাধারণ একটা ছেলে। তাই আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমার মেয়েটা অনেক ভালো, তুমি জানো। আমার মেয়েটা আমার কথার বাইরে কখনো যায়নি। আর তোমার সাথে কিছু লুকাবো না, আমার মেয়েটার অনেকগুলো বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সবগুলোই ভেঙে গেছে। আমি চাই তুমি সবটা জেনেই আমার মেয়েকে বিয়ে করো। হায়াত তখন আমার বাবার হাত দুটো শক্ত করে ধরে আর বলে, আপনি আমার বাবার মতো না, আপনি আমার বাবা। আর আপনি যেহেতু চান, আমি অবশ্যই তাকে বিয়ে করব। আর সত্য কথা বলতে, আমিও রিয়াকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। সে খুব ভালো একটা মেয়ে। তখন আমার মা আমাকে বলে, কিরে, তুই কি হায়াতকে বিয়ে করবি? দেখ, এত সুদর্শন ছেলে কিন্তু একটাও নেই। তুই যদি তাকে বিয়ে করিস খুব সুখে থাকবে। তাছাড়া হায়াত কিন্তু খুব সৎ একজন ব্যক্তি। আমি মাকে বলি, মা, সত্য কথা বলতে না, আমিও হায়াতকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাদেরকে বলি না, তোমরা কি বলবে? বাবা মা আমাদেরকে বলে, আমরা খুব খুশি, কারণ বিয়ের পরে তোমরা আমাদের সাথেই থাকবে। আমাদের মেয়েকে কোথাও যেতে হবে না, আর আমাদের ছেলেকেও কোথাও যেতে হবে না। তোমাদের বিয়েটা আমরা খুব তাড়াতাড়ি দিতে চাচ্ছি। না মানে, এই 1 মাসের ভেতরে। তোমাদের কোনো আপত্তি নেই তো? আমরা তখন একসাথে বলি, না না, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যেমনটা ভালো মনে হয় তেমনটাই করতে পারেন। তার 1 মাসের ভেতরেই বাবা মা পুরো বিয়ের আয়োজন করে। আমার যত আত্মীয় ছিল সকলে আসে, দাদু দিদা, নানু মামা কাকি সকলে। সবাই মিলে আমাদেরকে মন খুলে আশীর্বাদ করে। সবাই যখন হায়াতকে দেখে, সবাই বলে ছেলেটি খুবই সুদর্শন। তারা নাকি এত সুন্দর ছেলে একটাও দেখেনি। আমার বিয়েতে আখি সনিয়া সকলে ছিল। আমি একবার ভেবেছিলাম সত্যটা আমার বান্ধবীদেরকে বলবো। আমি বলবো হায়াত যে কোনো মানুষ না, কিন্তু হায়াত আমাকে মানা করে। বলে, না না, এ কথা কাউকে বলা দরকার নেই, বাবা মাকেও বলা দরকার নেই। তারা আর কয়দিনই বা বাঁচবে। আমাদের সংসার আমাদেরকেই গুছিয়ে রাখতে হবে। আমি চাই এই কথা গোপন থাক। আমরা সারা জীবন একে অপরের পাশে থাকবো, এটাই তো অনেক। আর তাছাড়া সমাজ যদি জানতে পারে একটি জিন একটা মানুষের মেয়েকে বিয়ে করেছে, তাহলে এই সমাজে তোমার বাবা মার মাথা নিচু হয়ে যাবে। হায়াত যা বলছে ঠিকই বলছে। আমার বোধ হয় এমনটা করা ঠিক হবে না। আমি হায়াতকে বলি, ঠিক আছে, আমি কখনো কাউকে বলবো না তুমি যে একটা জিন। বাসর রাতে হায়াত আমার হাত দুটো শক্ত করে ধরে আমাকে বলে, দেখলে তো, আমি আমার কথা রেখেছি। আমি বলেছিলাম তুমি আমার হবে, তুমি আমারই হয়েছ, তুমি অন্য কারো হওনি। তো কেমন লাগলো আজকের এই গল্পটি? আশা করি এই গল্পটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।
ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।